আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা পলিটিক্স 52 চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? 2001 সালের পরে প্রায় 25 বছর পরে 2026 সালের 12ই জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতির বড় দুইটি ধারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন একটি ধারা, আর বাংলাদেশ জামাতে ইসলামী নেতৃত্বাধীন আরেকটি ধারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তো নির্বাচনে একটি বড় শক্তি বাংলাদেশে, যারা দীর্ঘকালীন সময়ে বাংলাদেশকে শাসন করেছে, দুঃখিত আমি ভুল বলেছি, যারা বাংলাদেশকে শোষণ করেছে বিদেশি একটি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে, তারা এখন অনুপস্থিত। মূলত 2024 সালের 5ই আগস্ট যে অভ্যুত্থান হয়, ছাত্র জনতা যে অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের যে পক্ষের শক্তিগুলো ছিল, তারাই মূলত এই নির্বাচনে বড় অংশীদার। যদিও এই বড় অংশীদাররা একই দৃষ্টিভঙ্গি নিয়ে বিগত 17 বছর আওয়ামী নিষ্পেষণের বিরুদ্ধে লড়াই করেছে, তারপর যেহেতু নির্বাচন একটি আসছে, এখানে একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে, এখানে আদর্শগত কিছু পার্থক্যের ব্যাপার আছে এবং মানুষকে আকৃষ্ট করার একটা ব্যাপার আছে। সে কারণে রাজনৈতিক এই দুইটি ধারাই নিজের মতো করে বয়ান তৈরি করছে, মানুষের কাছে ভোট নেয়ার জন্য বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করছে। এটা এই টেকনিক বা কৌশল ব্যবহার করাটা একেবারেই দোষের কিছু না। অবশ্যই দলগুলো নিজস্ব টেকনিকে তারা রাজনীতি করবে, এটাই আমরা আশা করি, এবং এটা একেবারেই গ্রহণযোগ্য একটি ব্যাপার। তবে আমরা যে ব্যাপারটি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, একটি রাজনৈতিক শক্তি পতিত স্বৈরাচারী আমলে যে টার্মগুলো ব্যবহার করে, যে শব্দগুলো ব্যবহার করে, যে কৌশল, পরিত্যক্ত কৌশল ব্যবহার করে তারা রাজনীতি করেছে, বিএনপি এবং জামায়াতকে একই ফ্রেমওয়ার্কে নিয়ে এসে এদেরকে রাজনীতি থেকে নিষ্ক্রিয় করে দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে যারা স্বাধীনচেতা মানুষ, বাংলাদেশ রাষ্ট্রের জন্য যারা কথা বলে, যারা প্রতিবেশী প্রভু দেশের আনুগত্য স্বীকার করে না, সেই শক্তিকে যেই কথাগুলো দিয়ে, যেই শব্দগুলো ব্যবহার করে দমিয়ে রাখার চেষ্টা করেছে, সেই শব্দ, কৌশল এবং সেই বয়ানগুলো একটি রাজনৈতিক শক্তি নতুন করে ব্যবহার করা শুরু করছে। তো আমি শুধু আজকে আমাদের এই ভিডিওতে একটি শব্দ নিয়ে আলোচনা করব, বা একটি বয়ান নিয়ে আলোচনা করব, সেটা হলো মুক্তিযুদ্ধের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষ, অথবা আরও যদি অন্যভাবে বলি, মুক্তিযুদ্ধের চেতনা। তো এই একটি গ্রুপ, একটি জোট এখন যারা ভোটার আছেন তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন, নিজেদেরকে মুক্তিযুদ্ধের চেতনার ধারক হিসাবে নিজেদেরকে প্রমাণিত করার জন্য। তো আমরা তারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক কিনা, মুক্তিযুদ্ধের চেতনাকে তারা লালন করে কিনা, এবং মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, তারা ক্ষমতায়িত হলে, রাষ্ট্রীয় ক্ষমতা পেলে তারা সেই চেতনাকে সংরক্ষণ করতে পারবেন কিনা, বাঁচিয়ে রাখতে পারবেন কিনা, সেই বিতর্কে যাওয়ার আগে আমরা একটু বুঝে নেই আসলে মুক্তিযুদ্ধের চেতনা কি। মুক্তিযুদ্ধের চেতনা কি এটা বুঝতে গিয়ে আমাদের টিম, আমরা বিভিন্নভাবে বইপত্র, খাতাপত্র ঘেটে বোঝার চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের চেতনা কি। তো বাংলাদেশের সংবিধান থেকে, বাংলাদেশের যে প্রচলিত আইনগুলো আছে, কনস্টিটিউশন থেকে শুরু করে অন্য যে লিগ্যাল ডকুমেন্ট আছে, আইন আছে বিভিন্ন ধরনের, কোথাও আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলে স্পষ্টত করে কোনো ব্যাখ্যা দেয়া নেই। মুক্তিযুদ্ধের চেতনাটা একটি মুখে মুখে প্রচলিত শব্দ, যেটা বাংলাদেশের আওয়ামী শক্তি এবং কিছু বাম শক্তি এই সবসময় ব্যবহার করে। তবে একটি বইয়ে আমরা পেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি আলোচনা। মুক্তিযুদ্ধের 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিল সাহেব তার অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা বইয়ে
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে একটি আলোচনা করেছেন। সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন, মূলত মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট যখন তৈরি হয়, তখন মুক্তিযুদ্ধের চেতনা বলতে স্পেসিফিক কোনো চেতনা ছিল না। মূলত মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা লড়াই করেছেন, তারা আমাদের দেশের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ। ওনারা পাকিস্তানি নিষ্পেষণের বিরুদ্ধে 25শে মার্চ 1971 পাকিস্তানি হানাদার বাহিনী যে আক্রমণ শুরু করেছে এদেশে নিরস্ত্র মানুষের উপর, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে তারা বাংলাদেশের মানুষকে হত্যাসহ যে বিভিন্ন ধরনের নির্যাতন করেছেন, সেই নির্যাতন এবং হত্যাকাণ্ডের প্রতিরোধ এবং প্রতিশোধ নিতে গিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার দোসররা মেজর জলিলকে আসলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে চায় না। তারা তাদেরকে, মেজর জলিলকে কিন্তু উনি একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের 4টি যে খেতাব দেওয়া হয়েছিল তাকে কোনো খেতাব দেওয়া হয়নি। অবশ্য এটা নিয়ে আসলে আলাদা করে বলার কিছু নাই। আওয়ামী লীগ তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মুক্তিযুদ্ধের 4টি বীরত্বের দ্বিতীয় বৃহত্তম যে খেতাবটি আছে, বীর উত্তম, সেটিও আসলে কেড়ে নিতে চেয়েছিল। এবং জিয়াউর রহমান সাহেবকে, যিনি ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার প্রধান, একই সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং প্রথম বিপ্লবী, যিনি সেনাবাহিনীতে বিপ্লব করে তার কমান্ডিং অফিসারকে, জেনারেল জাঞ্জুয়াকে হত্যা করে তিনি সেনাবাহিনীর কমান্ড নিয়ে নেন এবং নিজের স্বাধীনতা ঘোষণা করেন। সেই স্বাধীনতার ঘোষককে আওয়ামী লীগ কখনোই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে চায়নি। যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা বলতে স্পেসিফিক যে কথাটা বলা হয় সেটা সম্পর্কে মেজর জলিল সাহেব এতটুকু কথাই বলে গেছেন। তো তাহলে আমরা মুখে বিগত 5.5 দশক ধরে, 55 বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনা বলতে যে কথাটা বুঝি, সেটা একটু সাম আপ করি। সে সাম আপটা আসলে লিখিতভাবে করা যাবে না। তবে যারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলতেন, মুক্তিযুদ্ধের চেতনার বয়ানটি যারা এস্টাবলিশ করতেন, তাদের জীবনাচরণ এবং তাদের রাজনৈতিক দর্শন এবং তাদের রাজনৈতিক কার্যকলাপ দ্বারা ক্ষমতায় আহরণ করে তারা কী ধরনের রাষ্ট্র পরিচালনা করতেন এবং মুক্তিযুদ্ধ এবং মানুষের স্বাধিকার সম্পর্কে তারা কী দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, সেটা নিয়ে আমরা একটু যদি সাম আপ করি তাহলে মুক্তিযুদ্ধ চেতনার একটি ধারণা পেতেও পারি। আমি আগেই বলে রাখি, এই বয়ানটি অনেক জটিল, তো আমরা একটি পর্বে শেষ করতে পারবো না, এটা অনেক বড় পর্ব হয়ে যাবে। তবে আজকে প্রথম পর্বে আমরা যেটুকু বুঝি, বাংলাদেশ আওয়ামী লীগ বিগত 55 বছরে আমাদেরকে যা শিখিয়েছে এবং তাদের কার্যকলাপ থেকে যতটুকু সামারি আমরা করতে পারি, তা হলো মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক হয়েও এই বিশ্বাস করা, প্রতিবেশী একটি রাষ্ট্র বা ভারত না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না। অর্থাৎ মুক্তিযোদ্ধারা তাদের সক্ষমতা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে পারত না। মুক্তিযুদ্ধের চেতনা মানে এমন একটি অবস্থা যেখানে বাংলাদেশের মানুষকে বাঁচতে হইলে ভারতের দয়া বাঁচতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা মানে বুঝাবে বাংলাদেশের প্রতিটা উন্নয়ন কর্মকাণ্ড থেকে অর্থ চুরি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিয়ে যাওয়া। মুক্তিযুদ্ধের চেতনা মানে লন্ডন শহরে 600টি ফ্ল্যাটের মালিক হওয়া। একজন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী লন্ডন শহরের 600 ফ্ল্যাটের মালিক হবেন। হনুলুলু থেকে, ভানুয়া থেকে শুরু করে আমেরিকা, ইউরোপের ছোট ছোট দ্বীপকে কিনে নিয়ে বা শত শত মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করে ওই দেশের নাগরিকত্ব নেওয়া। মুক্তিযুদ্ধের চেতনা মানে সরকারের সমালোচনা এবং ভারতের বিরোধিতা, ভারতের সীমান্ত হত্যার বিরোধিতা যারা করবে তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া। মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে যারা কথা বলবে তাদেরকে গুম করে
আয়নাঘরে বছর পর বছর অন্ধকার কারাগারে ফেলে রাখা। মুক্তিযুদ্ধের চেতনা মানে ভারতের টিপাই মুখ বাদের বিপক্ষে যারা আন্দোলন গড়ে তুলবে তাদেরকে ইলিয়াস আলীর মতো ধরে নিয়ে হত্যা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশে যারা রাজনৈতিক বিরোধী শক্তি আছে তাদেরকে গণহারে গ্রেপ্তার করা, ভুয়া মামলা দিয়ে তাদেরকে ভুয়া অভিযোগে ভুয়া তথ্য প্রমাণ দিয়ে তাদেরকে বিনা বিচারে আটকে রাখা অথবা জুডিশিয়াল ট্রায়ালের মাধ্যমে তাদেরকে বিচার করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে বিরোধী দলের শীর্ষ নেতাদেরকে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে জুডিশিয়াল ক্লিনিংয়ের ব্যবস্থা করা। মুক্তিযুদ্ধের চেতনা মানে রাতের অন্ধকারে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, রাত্রবেলায় ভোট সম্পন্ন করে ফেলা। মুক্তিযুদ্ধের চেতনা মানে বাংলাদেশের সবগুলো উন্নয়ন প্রকল্প, সবগুলো অফিস থেকে বিরোধীদেরকে একবারে বের করে দেওয়া। মুক্তিযুদ্ধের চেতনা মানে কুমিল্লাতে একজন নারীর 4 সন্তানের মা বিএনপির পক্ষে ভোট দিতে যাওয়ার কারণে যুবলীগ নেতা কর্তৃক 4 বার ধর্ষণ হওয়া এবং সেই নারীর পরবর্তীতে আত্মহত্যা করা। এইভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে এস্টাবলিশ করা হয়েছে। আমরা আওয়ামী যে বয়ানটা এতদিন দেখেছি সেই বয়ানের মিনিংটা হলো এই জিনিসগুলোই হলো মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশে নতুন কিছু ফেরিওয়ালা জন্ম নিয়েছে, তারা মুক্তিযুদ্ধের ফেরি, মুক্তিযুদ্ধের বয়ান, মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে বেড়াচ্ছে। যদিও পুরনো যে পলাতক যে শক্তি ছিল তারা বর্তমান যে ফেরিওয়ালা জন্ম নিয়েছে তাদেরকে রাজাকার মনে করত, তাদেরকে পাকিস্তানি রাজাকার মনে করত, পাকিস্তানি দালাল মনে করত, এদেরকে সন্ত্রাসী মনে করত, এদেরকে জঙ্গিবাদী মনে করত, তালেবানি শক্তি মনে করত, এদেরকে বাংলাদেশ বিরোধী মনে করত। যাই হোক, সবই ইতিহাস। তো আমরা আজকে এই পর্বে একটু শিখে নিলাম আওয়ামী দৃষ্টিতে মুক্তিযুদ্ধের ফেরিওয়ালা বা মুক্তিযুদ্ধের চেতনা কী। এখন নতুন যে ফেরিওয়ালারা আসছে তারা মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়, আমাদের দৃষ্টিতে, সাধারণ মানুষের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের চেতনা কি হওয়া উচিত, সামনের দিকে মুক্তিযুদ্ধের চেতনা কারা রক্ষা করতে পারবে, সেই বিষয় নিয়ে আগামী পর্বে অথবা পর্বসমূহে আলোচনা করব। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই ভিডিওটি আর বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি একটু জানাতে পারেন মুক্তিযুদ্ধের চেতনা বলতে আপনারা আসলে কি বুঝেন। যেহেতু সামনে ইলেকশন, আমরা বিশ্বাস করি নতুন প্রজন্ম থেকে শুরু করে আগেরও যারা ভোটার আছেন তাদের প্রত্যেকেরই এই বিষয় নিয়ে জানা উচিত। বিশেষ করে 4 কোটি ভোটার যাদের বয়স 18 থেকে 35-এর ভিতরে, তাদের অবশ্যই জানতে হবে মুক্তিযুদ্ধের চেতনার পুরাতন সংজ্ঞা এবং নতুন ফেরিওয়ালাদের সংজ্ঞা। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিডি পলিটিক্স 52 চ্যানেলে আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সাথে থাকবেন। আপনাদের যে কোনো মতামতকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করব। ধন্যবাদ সবাইকে। বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ।